Hello everyone, I'm Irfan Habib, currently a first year MBBS student from AIMS Bhubaneswar. अभी आज जो हमारा टॉपिक है दैट इज चैप्टर 12 रेस्पिरेशन इन प्लांट्स मतलब সরি আজকে আমাদের যে চ্যাপ্টার সেটা হচ্ছে রেসপিরেশন ইন প্লান্টস। এখানে আমরা পড়বো যে উদ্ভিদে কিভাবে শ্বসন প্রক্রিয়াটি হয়। রেসপিরেশন মানে শ্বসন, এবং উদ্ভিদে কিভাবে সেটা হয়। তাই তো আমরা সবাই প্রত্যেকদিন শ্বাস প্রশ্বাস নেই, মানুষও প্রত্যেকদিন শ্বাস প্রশ্বাস নেয় বলেই আজকে আমরা বেঁচে আছি। তো কিভাবে সেটা উদ্ভিদরা কিভাবে করে, উদ্ভিদদের কাছে না আছে না, তাই তো, না আছে ওদের কাছে কোনো ফুসফুস, তো কিভাবে সেটা হচ্ছে এই পুরো প্রসেসটা বোঝার জন্য এই চ্যাপ্টারটি, তাই তো। তো প্রত্যেকটি অর্গানিজম, প্রত্যেকটি জীবের এনার্জি বা শক্তি দরকার হয়, তাই তো। তার জীবনের প্রত্যেক দিনের অ্যাক্টিভিটিস গুলো করার জন্য, যেমন অ্যাবজর্পশন হোক বা সেটা হোক ট্রান্সপোর্ট, মানে কিছু কোনো এক জায়গা থেকে অন্য জায়গা কোনো পদার্থ বা কোনো জল বা গ্লাইকোলিসিস করার পর বা খাদ্য ফটোসিনথেসিস করার পরে যে ফুড গুলো তৈরি হয় সেগুলোকে ট্রান্সফার করা, এবং কিভাবে সেগুলোকে অ্যাবজর্ব করা, এবং বিভিন্ন মুভমেন্ট গুলো করানো, তাই তো। যেমন হচ্ছে আমরা একটা মুভমেন্টের নাম জানি হচ্ছে ট্রান্সপিরেশন, ঠিক আছে। তো এই সমস্ত মুভমেন্ট, তারপর প্লান্টের রিপ্রোডাকশন করার জন্য, এমনকি প্লান্টের নিচের ব্রিদিং করার জন্য, তাই তো। আমরা যে ব্রিদিং করছি, শ্বাস নিলাম শ্বাস ছাড়লাম, এই প্রক্রিয়াটার জন্য আমাদের শক্তি দরকার। তো সেই শক্তিটা বা সেই এনার্জিটা কোথা থেকে পাই? আমরা সবাই জানি যে এনার্জি আমরা ফুড থেকে পাই, কিন্তু কিভাবে সেই এনার্জিটাকে আমরা ইউটিলাইজ করি, বা কিভাবে ফুড, খাবার থেকে কিভাবে শক্তি পাওয়া যায়, কিভাবে সেই শক্তিটাকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, প্রত্যেকটা খাবারে কি খেলে কি আমরা সেম শক্তি পাই? তোমরা দেখবে যে প্রত্যেকটা খাবারের ক্যালোরি ভ্যালু দেওয়া থাকে, এই খাবারটি খেলে এতটা ক্যালোরি পাওয়া যাচ্ছে, 100 গ্রামে এত ক্যালোরি। সো এই কিভাবে ক্যালোরিতে কনভার্ট হচ্ছে, কোন প্রসেসের মাধ্যমে প্রত্যেকটা ফুড কে আমরা খেতে পারছি, তাই তো। এই সমস্ত জিনিসগুলোই বুঝবো আজকে, ওকে। এবার তোমরা একটা জিনিস ভাবতে পারো যে এখানে যে আমি যেগুলো কোশ্চেন করলাম যে কিভাবে শক্তি উৎপন্ন হয়, বা কিভাবে শক্তি খাদ্য থেকে উৎপন্ন হয়, বা কিভাবে সেই শক্তিগুলোকে আমরা ব্যবহার করে থাকি, সব খাবার কি একই পরিমাণে শক্তি আমাদেরকে প্রভাব প্রদান করে? আচ্ছা, প্লান্ট কি খায়? আমরা যেমন কিছু খাবার খাই, খাওয়ার পরে শক্তি পাই, তো প্লান্ট কি কিছু খায়? প্লান্ট কোথা থেকে শক্তি পায়, তাই না? দেন মাইক্রো অর্গানিজম, যেগুলো একদম ছোট ছোট অণুজীব রয়েছে, তারা কোথা থেকে শক্তি পাচ্ছে? তারা কি খাওয়া খাচ্ছে? এই সমস্ত জিনিসগুলো তোমাদের মনে হতে পারে যে কোশ্চেন গুলো খুব আলাদা, বা এটার সাথে এই চ্যাপ্টারে কি লিঙ্ক। আসলে লিঙ্ক আছে, কারণ এনার্জি বা শক্তি সবসময় উৎপন্ন হয় খাবার থেকে, আমরা খাবার থেকেই শক্তি পাই যেহেতু। এবার প্লান্ট যে রয়েছে বা উদ্ভিদ, উদ্ভিদের ক্ষেত্রে খাবার না খেলে চলে, কারণ উদ্ভিদের কাছে একটা বিশেষ প্রক্রিয়া রয়েছে, যেটা হচ্ছে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস, যার মাধ্যমে সে কি করতে পারে, আলোর প্রেজেন্সে, তাই না, সূর্যালোককে ব্যবহার করে, সেই সূর্যালোককে ব্যবহার করে সে আহ কিছু র ম্যাটেরিয়াল, যেমন কার্বন ডাই অক্সাইড, এই সমস্ত কাঁচামাল, কার্বন ডাই অক্সাইড, জল, H2O, এদেরকে ব্যবহার করে সে খাবার তৈরি করতে পারে। তাহলে এই জন্য প্লান্টের নিজের আলাদা করে খাবার খাওয়ার প্রয়োজন পড়ে না, কারণ সে নিজে খাবারটা তৈরি করছে, সেই খাবারের কিছু একটা পার্ট সে নিজের শক্তির উৎপন্ন করার জন্য ইউটিলাইজ করে থাকে, তাই তো। কিন্তু আমাদের কাছে যেহেতু সেই বিশেষ প্রক্রিয়াটি নেই, তাই আমরা কি করে থাকি, আমরা সাধারণত প্লান্ট যে খাবারগুলো তৈরি করে, প্লান্ট যে ফুড গুলো তৈরি করেছে, সেগুলোর মধ্যে সে সূর্যের যে আলোর মধ্যে যে এনার্জিটা রয়েছে, সেই এনার্জিটাকে ট্র্যাপ করেছে, রাইট। এবং সেই এনার্জিটাকে আমরা যখন খাচ্ছি, আমরা সেই এনার্জিটা পাই। মাইক্রো অর্গানিজমও, কিছু মাইক্রো অর্গানিজম রয়েছে যারা নিজেদের ফটোসিনথেসিস করতে পারে, কিছু রয়েছে যারা কেমোসিনথেসিস করে, অর্থাৎ তারা আহ, যেমন সালফার ব্যাকটেরিয়ার উদাহরণ নাও। সালফার ব্যাকটেরিয়া, ওরা কি করে, যে H2S থেকে সালফার, এই যে প্রক্রিয়াটা, এই যে রিডাকশন প্রক্রিয়াটা হলো, রিডাকশন না সরি অক্সিডেশন প্রক্রিয়াটা হলো, এই অক্সিডেশন প্রক্রিয়ায় কিছুটা এনার্জি রিলিজ হয়, এবং সেই এনার্জিটা ইউটিলাইজ করছে এই ব্যাকটেরিয়া গুলো করে। সেরকমই প্লান্ট কি করছে, জলের মধ্যে থেকে এইটা H2O কে ইউটিলাইজ করে অক্সিজেন উৎপন্ন করছে, এবং তার সাথে যে এনার্জিটা হচ্ছে, সেই এনার্জিটাকে সে ফুডের ফর্মে ট্র্যাক করে দিচ্ছে। তো এই ফুডটাকে যখন অ্যানিমাল খাচ্ছে, আমরা এনার্জি, তাই তো। তো এবার এখানে বলা হয়েছে, এই যে দেখো, যে উদ্ভিদ এবং সায়ানোব্যাকটেরিয়া নিজেদের খাবার নিজে তৈরি করতে পারে, কোন প্রসেসের মাধ্যমে? ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ, যেখানে তারা কি করে, লাইট এনার্জিকে ট্র্যাপ করে এবং সেটাকে কনভার্ট করে কেমিক্যাল এনার্জি।
কেমিক্যাল এনার্জি মানে এই যে সি সি বন্ড, এই যেটা বন্ড ফর্মেশন হলো, এই বন্ড ফর্মেশনের জন্য একটা এনার্জি দরকার হয়। সেই এনার্জিটা থেকে আসছে? ফ্রম সানলাইট। ঠিক আছে। একটা জিনিস মনে রাখতে হবে যে এরকম তো নয় যে উদ্ভিদের প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা সেল সার সংশ্লেষ করতে সক্ষম, মানে এরকম নয়। উদ্ভিদের ক্ষেত্রেও কিছু স্পেশাল টাইপের কিছু কিছু সেল রয়েছে যাদের কাছে ক্লোরোপ্লাস্ট আছে, এবং যারা একদম সুপারফিশিয়াল লেয়ার থাকে, যেমন পাতার মধ্যে বা গাছ, কিছু কিছু সবুজ 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 কাণ্ড যে সমস্ত উদ্ভিদের, তাদের একদম সুপারফিশিয়াল লেয়ার গুলোতে আমরা পাবো। তারাই শুধুমাত্র ফটোসিনথেসিস করতে সক্ষম। তাই গ্রিন প্লান্টসের বা সবুজ উদ্ভিদ গুলোরও এরকম না যে তারা খাবার তৈরি করছে মানে তাদের প্রত্যেকটা সেলের খাবার দরকার নেই, যেহেতু তারা নিজে নিজে খাবার তৈরি করছে, এরকম নয়। আমরা দেখলাম যে কিছুই সেল রয়েছে যারা সারা সংশ্লেষ করতে পারে। তারা যারা সারা সংশ্লেষ করতে পারে, তারা নিজেদের খাবার নিজে তৈরি করতে পারছে। কিন্তু মনে করো এই একটা গাছ, এখানে এই সমস্ত গাছ পাতাগুলোর মধ্যে হচ্ছে, এবার যেটা একদম রুটের মধ্যে যে সেলগুলো রয়েছে, এখানে যে সেলগুলো আছে, সেই সেলগুলো যেহেতু নিজেদের ফটোসিনথেসিস করতে পারছে না, তো অবশ্যই তাদের কাছে ফুড নেই। তারা এই ফুড গুলো কোথেকে কালেক্ট করছে? তারা এই সমস্ত ফুড গুলো, এই যে সমস্ত সেল গুলো, যে সমস্ত কোষগুলো খাবার তৈরি করছে, সেখান থেকে খাবারটা ট্রান্সপোর্ট হয়ে এখানে আসে। এবং তাদেরও এই জন্য নন গ্রিন পার্ট গুলো, নন গ্রিন সেল গুলো যেগুলো সবুজ নয়, যাদের কাছে ক্লোরোপ্লাস্ট নেই, তারা নিজেরা খাবার তৈরি করতে পারছে না বলে তারা যারা খাবার তৈরি করতে পারে সেই সমস্ত খাবারের উপর নির্ভরশীল। ঠিক আছে। আহ তার জন্য এখানে লেখা আছে যে ফুড হ্যাজ টু বি ট্রান্সপোর্টেড টু অল নন গ্রিন পার্টস, যতগুলো নন গ্রিন পার্ট আছে সেগুলোতে ফুডকে ট্রান্সপোর্ট করা। এবার যদি বলি প্রাণীদের কথা, তো অ্যানিমালস আর মেইনলি হেটারোট্রফিক। আমরা এটুকু জানি যে এরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, এরা অন্যের উপর নির্ভরশীল। Right? কার উপর নির্ভরশীল? মেইনলি প্লান্ট। দে অবটেন ফুড ফ্রম প্লান্টস ডিরেক্টলি, হয় তারা ডিরেক্টলি প্লান্ট খেয়ে ফেলে, যেমন হার্বিভোরস, ডিয়ার, র্যাবিটস, হ্যাঁ না, অথবা ইনডাইরেক্টলি, যেমন টাইগার বা হিউম্যান। আমরা কি করি? আমরা এই সমস্ত, যে টাইগার কি করছে, ডিয়ার কে ফিড করছে, তো ডিরেক্টলি নয় কিন্তু ইনডাইরেক্টলি সেই প্লান্ট থেকে খাবারটা আমরা পাই। ওকে। অন্যদিকে ফাঙ্গি বা ছত্রাক, এরা কিসের উপর ডিপেন্ডেন্ট? এরা মেইনলি ডিপেন্ডেন্ট অন ডেড বা ডিকেইং ম্যাটার। সমস্ত আহ, বস্তুগুলো পচে যাচ্ছে বা যেগুলো পচনশীল, সেখান থেকে তারা যে এনার্জিটা রিলিজ হয়, সেই এনার্জি থেকে তারা। এবার এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট মনে রাখার জন্য, যে আলটিমেটলি যত খাবার আমরা খেয়ে থাকি সেটা ফটোসিনথেসিস থেকে আসে, এবং ফটোসিনথেসিস নামে একটা এক্সট্রা চ্যাপ্টার আছে যেখানে তোমরা এই সমস্ত পড়বে যে ফটোসিনথেসিস কিভাবে হয়। এবার এই চ্যাপ্টারটা আমাদের মেইনলি বোঝায় সেলুলার রেসপিরেশন। রেসপিরেশন মানে শ্বসন, আমি আগেও বললাম, তাহলে কোষের শ্বসন। এই প্রক্রিয়ার মাধ্যমে কোষ কি করে থাকে, এই যে খাবার রয়েছে, ফুড ম্যাটেরিয়ালস, খাদ্য দ্রব্যগুলোকে ব্রেক করে সেগুলো থেকে যে শক্তিটা রিলিজ হয়, সেই শক্তিটাকে ইউজ করে এরা এটিপি সিনথেসিস করে, এটিপি উৎপন্ন করে। তাহলে ফুড রয়েছে, ফুডকে ব্রেক ডাউন করলাম, কারণ আমরা জানি সানলাইট ছিল, সানলাইটকে আমরা এনার্জি ট্র্যাপ করেছিলাম, করে আমরা ফুড পেয়েছিলাম। এই ফুড থেকে এবার আমরা সেটাকে ব্রেক ডাউন করবো, এবং এই যে এনার্জিটা রিলিজ হবে সেটা আমরা এটিপি রূপে সঞ্চয় করে রাখবো। ঠিক আছে। এবং এই এটিপি গুলো তারপর বিভিন্ন লাইফ অ্যাক্টিভিটিস, যেমন তো মনে করো তোমার মেটাবলিজম, অ্যাবসর্পশন, ট্রান্সপোর্ট, রিপ্রোডাকশন, ইভেন ব্রিদিং, সবগুলোতে ইউজ করা হয়। ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ফটোসিনথেসিস আমরা দেখলাম যে সেই সমস্ত সেলের মধ্যে হয় যাদের কাছে ক্লোরোপ্লাস্ট আছে। রাইট। এবার বোঝো, এই যে ব্রেকডাউন মেকানিজমটা, যে রেসপিরেশন মেকানিজমটা, আমরা যেমন দেখলাম ফটোসিনথেসিসটা মেইনলি ক্লোরোপ্লাস্ট নামে একটা অর্গানে হয়। কিন্তু যদি বলি যে এই ব্রেকডাউন বা রেসপিরেশন কোথায় হয়, তাহলে এটা মেইনলি হয়ে থাকে সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া। কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া রয়েছে কিছু, সেই মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজমের মধ্যে রেসপিরেশন হয়। এবং যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে রেসপিরেশন জিনিসটি কি, তাহলে তুমি বলবে তো এইটা হচ্ছে রেসপিরেশনের ডেফিনেশন, যে খাবারের মধ্যে যে কমপ্লেক্স কম্পাউন্ড গুলোর মধ্যে যে সিসি বন্ড থাকে, আমি যদি গ্লুকোজের কথা বলি, আমি যদি স্টার্চের কথা বলি, স্টার্চের মধ্যে আমরা জানি একের বেশি গ্লুকোজ মলিকিউল এরকম পলিমার রূপে থাকে, গ্লুকোজ গ্লুকোজ গ্লুকোজ, এদের মধ্যে
সিসি বন্ড থাকে। এই সিসি বন্ডটাকে ভেঙে, সিসি বন্ডটাকে অক্সিডেশনের মাধ্যমে ব্রেক করে যে এনার্জি লিডিং টু রিলিজ অফ কনসিডারেবল অ্যামাউন্ট অফ এনার্জি, একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়, সেই এনার্জিটাকে এই পদ্ধতিটাকে আমরা বলে থাকি। এবং যে সমস্ত বস্তুগুলি যাদেরকে আমরা অক্সিডাইজ করে থাকি এই প্রক্রিয়াতে, সেই বস্তুগুলোকে বলা হয়ে থাকে রেসপিরেটরি সাবস্টেন্স। আর জেনারেলি যে দেখো কার্বোহাইড্রেটস, তারপর প্রোটিনস, ফ্যাটস, এমনকি অর্গানিক অ্যাসিডকেও আমরা রেসপিরেটরি সাবস্টেন্স ইউজ করছি। রেসপিরেটরি সাবস্টেন্স মানে যাদের মধ্যে থেকে আমরা সিসি বন্ডটাকে ভাঙলে, বা যাদের মধ্যে এমন কিছু হাই এনার্জি বন্ড রয়েছে যেগুলোকে ভাঙলে আমরা এনার্জি পেতে পারি। ঠিক আছে, তো এরকম নয় যে আমি অক্সিডেশন করছি তো ডাইরেক্টলি সিসি বন্ডকে ভাঙলাম আর এনার্জি পেয়ে গেলাম, এটা সিঙ্গেল স্টেপ নয়, এটা একটা মাল্টি স্টেপ প্রসেস। এবং স্টেপ ওয়াইজ রিয়াকশন গুলো, প্রত্যেকটা রিয়াকশন আলাদা আলাদা এনজাইম দিয়ে, আলাদা আলাদা উৎসেচক দিয়ে কন্ট্রোল হয়ে থাকে। এরকম নয় যে সিসি বন্ড ভাঙলাম এনার্জি বেরিয়ে গেল। প্রথমে অক্সিডেশন হবে কিছু প্রক্রিয়ায়, তাই না? কিছু প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড রিলিজ হবে, কিছু প্রক্রিয়ায় এনএডিপিএস প্রডিউস হবে, এফএডিএস প্রডিউস হবে, ডিসকাস করবো। তো প্রত্যেকটা স্টেপে আলাদা আলাদা এনজাইম, আলাদা আলাদা উৎসেচক রয়েছে যারা সেটাকে সেই রিয়াকশনটাকে কন্ট্রোল করে, এবং যে এনার্জিটা রিলিজ হয় সেটাকে এটিপি ফর্মে ট্র্যাপ করা হয়। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস বোঝা খুবই জরুরি, যেটা হচ্ছে আমরা এখানে কিন্তু এনার্জিটা ডিরেক্টলি ইউজ করছি না, আমরা এনার্জিটা কি ইউজ করছি? এটিপি সিনথেসিস ইউজ করছি। এবার এই এটিপি, এবার এই এটিপিটাকে, এটিপি মনে করো একটা ক্যাশের মতো, যে আমরা শক্তি, এটিপি হচ্ছে আমাদের ক্যাশ, এনার্জি ক্যাশ। এবার এটিপি মনে করো তোমরা একটা মেলায়, সাপোজ যদি কোনো তোমাকে ঘুরতে গেছো, যেখানে এরকম নিয়ম যে তোমাকে ক্যাশ দিয়ে প্রথমে সেখানকার কুপন কিনতে হবে, সেই কুপন গুলো ইউজ করে তুমি বিভিন্ন খাবার কিনতে পারবে। এরকম হয়তো, এরকমও মনে করো যে আমরা এনার্জিটা কি করলাম, প্রথমে একটা কুপন কিনলাম, সেটা হচ্ছে এটিপি। সেই এটিপি কে আমি এবার ইউটিলাইজ করছি বিভিন্ন বিভিন্ন জায়গায়, এবং সেখান থেকে আমি যেখানে যেখানে এনার্জি দরকার আমি এটিপি ইউজ করে থাকি। ঠিক আছে, তাই এটিপি একটা এনার্জি কারেন্সি অফ দ্য সেল, যে কথাটা বললাম, এটিপি এখানে এনার্জি কারেন্সি হিসেবে আছে, একটা মাধ্যম এনার্জি কনভার্সন, তাই তো? এবার যখন আমরা রেসপিরেশন করে থাকি, তখন রেসপিরেশনের সময় কিছু কিছু এরকম, যেমন মনে করো আমি যদি দেখি গ্লুকোজকে ব্রেক ডাউন যখন করবো সেখানে পাইরুভেট পাবো আর আমি এনার্জি পাচ্ছি, গ্লাইকোলিসিস করবো আমরা প্রসেস। তো এই প্রসেসে এই দেখো পাইরুভেট নামে একটা কার্বন স্কেলেটন তৈরি হচ্ছে। এই কার্বন স্কেলেটন গুলোকে আমরা, এই 3 কার্বন এটা থেকে আমরা বিভিন্ন অ্যামিনো অ্যাসিড বা বিভিন্ন ফ্যাট প্রোডাকশন এই সমস্ত ব্যবহার করি। তো এগুলো হচ্ছে প্রিকারসার হিসেবে ইউজ করে অন্য অন্য মলিকিউল গুলো তৈরি করা যায়, যেমন নিউক্লিওটাইড হয়ে গেল, বা অ্যামিনো অ্যাসিড হয়ে গেল, বা ফ্যাট হয়ে গেল। ঠিক আছে, এই সমস্ত ইউজ করা এই ছোট ছোট কার্বন স্কেলেটন। রেসপিরেশনের দুটো মেইন কাজ আমরা পেলাম, এক হচ্ছে এনার্জি কনভার্সন ইন দ্য ফর্ম অফ এটিপি, এটিপি রূপে এনার্জিকে উৎপন্ন করে সঞ্চয় করে রাখা, এবং দ্বিতীয় ব্রেকডাউন প্রোডাক্ট গুলো, যে কার্বন স্কেলেটন গুলো হচ্ছে সেগুলোকে অন্যান্য মলিকিউল বায়োসিনথেসিস করার জন্য ব্যবহার করি। ঠিক আছে, নাও নেক্সট টপিক, যেটা আমরা এই চ্যাপ্টারে কিছু টপিক দেখতে পেয়েছি, যে প্রথম, এখন আমরা জাস্ট বেসিক একটা ইন্ট্রোডাকশন দিলাম। মেইনলি প্লান্টস কি ব্রিথ, দাস প্লান্ট ব্রিথ, আমরা যেমন শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি, উদ্ভিদেরাও কি সেরকম শ্বাস প্রশ্বাস নেয়? তাদের কি এরকম কিছু রয়েছে? নেক্সট হচ্ছে গ্লাইকোলিসিস, গ্লাইকোলিসিস নামে একটা প্রক্রিয়া রয়েছে। দেন ফার্মেন্টেশন, দেন আসবে অ্যারোবিক রেসপিরেশন, বা যেখানে অক্সিজেন ইউজ হয়, এবং রেসপিরেটরি ব্যালেন্স, যে কোন রেসপিরেটরি সাবস্ট্রেট থেকে কতটা এনার্জি পাওয়া যাচ্ছে। অ্যান্টিবলিক পাথওয়ে, যেখানে আমরা দেখবো যে রেসপিরেশন শুধুমাত্র ক্যাটাবলিজম না, কিছু কিছু অ্যানাবলিজমে হেল্প করে। আমরা এখনই দেখলাম যে ব্রেকডাউন প্রোডাক্ট যেগুলো রয়েছে, সেই প্রোডাক্ট গুলো আমরা ইউজ করতে পারি বিভিন্ন নতুন দ্রব্য তৈরি করার জন্য। ঠিক আছে, এবং লাস্টে আমরা দেখবো রেসপিরেটরি কোশ্চেন। রেসপিরেটরি কোশ্চেন ইজ নাথিং বাট কতটা একটা সাবস্ট্রেট কতটা CO2 রিলিজ করে অক্সিজেন ইউটিলাইজ করে, তাই তো? এখানে আমি ডিসকাস করছি না, আগে ডিসকাস করবো। সো ফার্স্ট টপিক ইজ ডাস প্লান্ট ব্রিথ, উদ্ভিদেরা কি শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে, হ্যাঁ কি? এবার যদি তুমি দেখো উদ্ভিদের কাছে না নাক আছে, না সেমন ট্রাকিয়া আছে, আর না হি ফুস, তাই তো? তাহলে কিভাবে? দ্য থিং ইজ, এতটা সহজ ভাবে এটা না বললে হবে না। ঠিক আছে, একটু করে ডিটেল ডিসকাস করা উচিত। যেমন দেখো, প্লান্টেরও রেসপিরেশন করার জন্য অক্সিজেন দরকার। তুমি বলছো প্লান্ট তো অক্সিজেন রিলিজ করে, সেটা ফটোসিনথেসিস প্রক্রিয়া মাত্র। কিন্তু তার নিজেরও এনার্জি ইউটিলাইজ করার জন্য, তার নিজের রেসপিরেশনের জন্য, নিজের শ্বসনের জন্য তাকেও
উদ্ভিদেরও অক্সিজেনের দরকার। ওই জন্য বলা হয় যে রাত্রিবেলা গাছের নিচে না থাকতে, রাইট? দেন নেক্সট হচ্ছে তারাও CO2 রিলিজ করে রেসপিরেশন প্রসেস। তাহলে এখানেও আমি একটা জিনিস বুঝতে পারছি যে প্লান্ট তার মানে অ্যানিমেলের মতো এদেরও অক্সিজেনের দরকার হয়, কারণ এদেরও বিভিন্ন প্রক্রিয়া করার জন্য অক্সিজেন কোনো না কোনো স্টেপ ইউজ করছে। মানে এরা অক্সিজেন চাইবে, সবসময় অক্সিজেন থাক। তাহলে জিনিসটা বোঝার এটাই যে অক্সিজেন কিভাবে পায়, রাইট? থিং ইজ, প্লান্টস হ্যাভ সিস্টেম ইন প্লেস দ্যাট টেক টু এনশিওর অ্যাবিলিটি অফ অক্সিজেন বললাম। এবার অ্যানিমেলের মতো এদের কাছে স্পেশাল কোনো অর্গ্যান নেই, যেমন আমাদের কাছে কোনো, এদের কাছে যেমন ফুসফুস বা ট্রাকিয়া, নস্ট্রিলস, এরকম। থিং ইজ, কিছু কারণ রয়েছে যেগুলোর জন্য প্ল্যান্টের রেসপিরেটরি অর্গান নেই। কি কারণ? সে কারণগুলো বোঝো। প্রথম কারণ, যে প্লান্টের প্রত্যেকটা পার্ট, আমি যদি বলে থাকি কাণ্ড, কাণ্ড নিজের গ্যাসের এক্সচেঞ্জের মানে ওর যতটা গ্যাসের আদান প্রদানের জন্য যেগুলো দরকার ওর কাছে নিজের রয়েছে, ওখানে অক্সিজেন, CO2, তার নিজের প্রসেস রয়েছে, নিজের মাধ্যম রয়েছে। পাতাদের নিজের মাধ্যম রয়েছে, মূলের নিজের মাধ্যম রয়েছে। তো প্রত্যেকটা পার্ট নিজের নিজের গ্যাসের এক্সচেঞ্জের নিডকে পূরণ করতে পারে। এবং খুব কমই দরকার হয় যে এক জায়গা থেকে গ্যাস নিয়ে অন্য জায়গায়, গ্যাসকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করা। ঠিক আছে? অক্সিজেন বা CO2 এদেরকে ট্রান্সপোর্ট করা খুব একটা দরকার পড়ে না, কারণ প্রত্যেকটা যে পার্টস নিজের নিজের খেয়াল রাখতে পারে। সেকেন্ড, এদের খুব বেশি গ্যাসের ডিমান্ড হয়। কেন? কারণ তুমি যদি দেখো, রুট বা স্টেম লিভস এরা খুব লো রেটে রেস্পিরেশন করে, এদের অত বেশি এনার্জি রিকোয়ারমেন্ট নেই যতটা একটা অ্যানিমেলের দরকার হয়। ঠিক আছে? না এদের হিট প্রোডাকশন করতে হয়, না সেরকম কোনো সার্কুলেটরি সিস্টেম রয়েছে বা খুব কমপ্লেক্স প্রসেস রয়েছে। তো খুব বেশি এনার্জি নিড নয় প্লান্টের। ঠিক আছে? প্লান্টের খুব বেশি শক্তি দরকার পড়ে না। থিং ইজ, ফটোসিনথেসিসের সময় লার্জ ভলিউম অফ গ্যাস এক্সচেঞ্জ, ইচ লিভ ইজ ওয়েল অ্যাডাপ্টেড টু। তো এখানে একটা জিনিস বোঝা জরুরি যে যখন ফটোসিনথেসিস হয় তখন একটা অনেক বড় অ্যামাউন্টের, অনেক লার্জ ভলিউম অফ গ্যাস এক্সচেঞ্জ হয়ে থাকে। এবং প্রত্যেকটা পাতা, ইচ লিফ, প্রত্যেকটা পাতা হচ্ছে অ্যাডাপ্টেড কিসের জন্য? নিজের টেক কেয়ার অফ ইটস ওন নিডস। যে এর কতটা, প্রত্যেকটা পাতা যে হ্যাঁ আমার এতটা অক্সিজেন দরকার বা আমার এতটা CO2 রয়েছে, এটা বের করতে হবে। তো প্রত্যেকটা পার্ট যখন ফটোসিনথেসিস করে তখন অক্সিজেন, যেহেতু সেই সময় আমরা জানি সেই সময় এনাফ অ্যামাউন্ট অফ গ্যাস অ্যাভেলেবল থাকে, তো সেখান থেকে যতটা প্রয়োজন ততটা সে নিজের খেয়াল টেক কেয়ার করতে পারে। তাই when cell photosynthesis ability of oxygen is not a problem in this cells, since oxygen is released within the cell, যখন ফটোসিনথেসিস করছে তখন সে নিজেই অক্সিজেন রিলিজ করছে, রাইট? তো তাই তখন অক্সিজেনের অ্যাভেলেবিলিটি একটা কোনো ইস্যু হয় না, কারণ সে নিজে ইউজ করতে পারে। এবার থার্ড পয়েন্ট একটু ইম্পর্টেন্ট, একটু কমপ্লেক্স, যে distance that gases must diffuse even in large population. তুমি যদি দেখো যে খুব বড় একটা গাছ যদি হয়ে থাকে, এদের যে ডিফিউশন করতে হবে না, এটাও ডিস্টেন্সটা খুব একটা বেশি নয়। কেন? কারণ তুমি যদি দেখো গাছের প্রত্যেকটা সেল একদম ওর সার্ফেসের কাছাকাছি থাকে, খুব কাছাকাছি থাকে। যেমন আমি যদি ট্রু কথা বলি, আর যদি তুমি বলবে যে স্যার এটা তো আহ পাতার ক্ষেত্রে ঠিক আছে, হ্যাঁ পাতার ক্ষেত্রে প্রত্যেকটা সেল খুব তাড়াতাড়ি পৃষ্ঠের দিকেই থাকে, সার্ফেসের দিকেই থাকে। কিন্তু যে আমি একটা মোটা কাণ্ডের কথা বলি, কাণ্ডে তো এরকম নয় যে প্রত্যেকটা সেল সার্ফেসে থাকবে, কিছু সেল তো ভিতরের দিকেও থাকবে, রাইট? এখানে একটা জিনিস বোঝা গেল যে এই কাণ্ডগুলিতে ছোট ছোট কিছু ওপেনিং থাকে, কিছু ওপেনিং থাকে। কি ওপেনিং গুলো? তখন ছোট ছোট কিছু ওপেনিং যদি দেখি, এরকম এত বড় নয়, কিছু কিছু ছোট ছোট ওপেনিং থাকে। সেই ওপেনিং গুলোকে আমরা বলে থাকি লেন্টিকলস। দ্য সেলস ইন দ্য এন্টেরিয়ার ডেড। এবং একদম যদি গাছের ভিতরের দিকে থাকে একদম ডিপে, এই সেলগুলো পুরোপুরি ডেড। যেগুলো একদম সজীব সেগুলো প্রায় সার্ফেসের দিকেই থাকে, এবং এদের মধ্যে লেন্টিকলস রয়েছে, যেগুলোর মাধ্যমে এরা গ্যাসের আদান প্রদান করতে পারে। ঠিক আছে? এবং একদম ভিতরের সেলগুলো আমরা কি বললাম, এগুলো ডেড, এবং এরা অনলি শুধুমাত্র মেকানিক্যাল সাপোর্টই প্রোভাইড। ঠিক আছে? তাই মোস্ট অফ দ্য সেলস হ্যাভ অ্যাট লিস্ট আ পার্ট অফ দেয়ার সার্ফেস ইন দ্য কন্ট্যাক্ট উইথ এয়ার। তাই বেশিরভাগ যদি সেলই দেখো, বেশিরভাগ সেল তাদের কিছু না কিছু পার্ট ডিরেক্টলি বায়ুর সংস্পর্শে থাকে। ঠিক আছে? দিস ইজ অলসো ফ্যাসিলিটেটেড বাই লুজ প্যাকিং অফ প্যারেনকাইমা ইন দ্য লিভস। এটা আরো একটা ভাবে এটা সহজে হয়ে যায়, যেমন হচ্ছে পাতার মধ্যে প্যারেনকাইমা, পাতা বা কাণ্ড বলে থাকো বা মূল, সবারই
এদের মধ্যে যে কোষগুলো রয়েছে সেগুলো খুব লুজলি প্যাক থাকে, মানে খুব আল আল করছে ভাবে মানে এরকম নয় যে খুব টাইটলি প্যাক। এরা খুব লুজলি প্যাক থাকে, মানে প্যারেন্ট করে যদি দেখো এরকম এদের মধ্যে এনাফ স্পেস থাকে এরকম প্যারেন্ট, ঠিক আছে? তাই এরা একটা ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক অফ এয়ার স্পেস, মানে যেটা একটা ইন্টার কানেক্টেড এয়ার স্পেস তৈরি হচ্ছে এখানে, যেখানে খুব ইজিলি বায়ুর আদান প্রদান করতে পারে, ঠিক আছে? এবার আমাদের যে জিনিসটা বোঝা উচিত, প্লান্ট কিভাবে ব্রিথ করে, অ্যাটলিস্ট এইটুকু বোঝা যায়। এবার যে জিনিসটা বোঝা উচিত যে প্লান্ট ব্রিথ করলো, প্লান্ট রেসপিরেশন করছে, কিভাবে করছে, কিভাবে সে খাদ্যগুলোকে ব্যবহার করছে এবং নিজের এনার্জি বা শক্তি উৎপন্ন করছে ইন দ্য ফর্ম অফ এটিপি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে কিভাবে আমরা এনার্জি ইউজ করবো। একটাই জিনিস বলছি, আমরা যতগুলো শক্তি উৎপন্ন করছি খাদ্যকে অক্সিডেশন করে বা জারণ প্রক্রিয়ার মাধ্যমে, সেটা পুরোটাই যে এটিপি তে কনভার্ট হয় এরকম কিন্তু নয়। বেশিরভাগ পার্টটাই কিন্তু হিট রূপে রিলিজ হয়, তাই না? তাপ রূপে বেরিয়ে যায় বেশিরভাগ পার্টটাই। এবার একটা জিনিস বলি, এটা হচ্ছে ওভারঅল প্রসেসটা, C6H12O6 + 6O2, এবং এই যে বিক্রিয়াটি, এরকম না যে বিজ্ঞানীরা ডাইরেক্টলি এই প্রক্রিয়াটি পেয়ে গেছিলেন। বিভিন্ন প্রথমে ভাবা হয়েছিল যে ডিরেক্টলি এটাকে ভেঙে এগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু পরে দেখা গেছে না, অক্সিজেন থেকে H2O আসে, আর গ্লুকোজ থেকে কার্বন ডাই অক্সাইড আসে। তো সবকিছুর পিছনে একটা সিরিজ অফ এক্সপেরিমেন্টস রয়েছে, আমরা ডিসকাস করবো, ঠিক আছে? তার আগে বোঝো যে এই যে এনার্জি গুলো ইউটিলাইজ করা হয়ে থাকে, ঠিক আছে, সেগুলোকে আমরা কি করি, যে প্ল্যান্টের মধ্যে অন্যান্য জিনিসগুলো তৈরি করতে হবে, রাইট? সেগুলোকে তৈরি করার জন্য এই এনার্জি ইউটিলাইজ হয়ে থাকে। তো একটা জিনিস বোঝো, the strategy that the plant cell uses to metabolize the glucose molecule in such a way that not, এখানে একটা জিনিস খুব বোঝা ইম্পর্টেন্ট, যখন আমরা গ্লুকোজকে ইউটিলাইজ করছি তখন যে এনার্জিটা যদি সম্পূর্ণরূপে হিট রূপে রিলিজ হয়ে যায়, তাহলে তো সেটা আমার পুরোপুরি আহ, ক্ষতি হয়ে যাবে, রাইট? প্লান্টের, তাহলে প্লান্ট কোথায় শক্তি পাবে? তাই কি করা হয়, এই যে হিট রূপে রিলিজ হচ্ছে, চেষ্টা করা হয় যেন এই এনার্জিটা হিট রূপে লস না হয়ে এটা এটিপি রূপে ট্র্যাপ হয়ে যায়। এজন্য আমরা কি করি, গ্লুকোজকে ছোট ছোট স্টেপে, হ্যাঁ না, স্টেপ বাই স্টেপ এগুলোকে স্মল স্মল স্টেপে এদেরকে ক্যাটাবলাইজ করা হয়, ভাঙা হয়, এবং প্রত্যেকটা বন্ডকে ধীরে 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 ভেঙে সেই একটু একটু, যদি একবারে ভাঙা হয় তাহলে একবারে সব এনার্জি রিলিজ হয়ে যাবে, আমরা টাইপই করতে পারবো। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সেগুলোকে ভাঙা হয়, প্রত্যেকটা স্টেপে যে এনার্জি রিলিজ হলো সেটাকে আমি এটিপি রূপে কনভার্ট করলাম, যেটা রিলিজ হলো এটিপি রূপে কনভার্ট করলাম, এভাবে শক্তিকে ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে? তো এবার রেসপিরেশন করার জন্য আমরা জানি যে অক্সিজেনের দরকার হয়, এবং কার্বন ডাই অক্সাইড, ওয়াটার আর শক্তি, এনার্জি রিলিজ হয় প্রোডাক্ট হিসেবে, পণ্য হিসেবে। তো এই যে কম্বাসনটা, আমরা জানি যে কম্বাসন রিয়াকশনে অক্সিজেন দরকার হয়। তুমি কি এরকম ভাবতে পারো যে এমন একটা সিচুয়েশন যেখানে অক্সিজেন অ্যাভেলেবেল নেই, তো তখন কি হবে? তো একটা জিনিস মনে রাখা উচিত যে যখন আমরা ইভলিউশন, তোমাদের একটু জ্ঞান থাকে যে ইভলিউশনে কি হয়েছিল, যখন প্রথম উদ্ভিদটা এসেছিল, প্রথম উদ্ভিদ বা প্রথম আহ যে সেলটা, প্রথম যে সেল বা প্রথম যে কোষটা এসেছিল, সেই কোষ কিন্তু পুরোপুরি অক্সিজেন তখন ছিল না। সে নিজে ফটোসিনথেসিস করে অক্সিজেন রিলিজ করেছে, তারপরে আমাদের অ্যাটমসফিয়ার অক্সিজেনিক হয়েছে, রাইট? তো আজকে এমন অনেক কন্ডিশন রয়েছে যেখানে অক্সিজেন অ্যাভেলেবেল নেই, একদম ডিপ সির কথা বলো বা একদম না হাই যেখানে অক্সিজেন একদম অ্যাভেলেবেল নয়, বা আমাদের গাট, অনেক জায়গায় রয়েছে অক্সিজেন যেখানে নেই। সেই সমস্ত জায়গার প্রাণীরা, সেই সমস্ত জায়গার উদ্ভিদরাও কিন্তু, বা যে জীবজন্তুরা থাকে, বা যদি বলো সেখানে আহ অন্য জীবেরা থাকে, মাইক্রো অর্গানিজম, তারাও কিন্তু অ্যাডাপ্টেড হয়েছে কিভাবে সেই অক্সিজেন ছাড়া পরিবেশে তারা নিজেদের শক্তিকে ব্যবহার করে, শক্তি উৎপন্ন করে খাদ্য থেকে, এবং সেটাকে ব্যবহার করে নিজেদের বিভিন্ন কার্যাবলী করার জন্য, তাই তো? এবার কিছু এমন অর্গানিজম রয়েছে, কিছু রয়েছে জীব যারা ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, মানে যারা সম্পূর্ণরূপে অ্যানারোব নয়, যাদের হচ্ছে কিছু রয়েছে মানে যারা এরকম যে যখন অক্সিজেন রয়েছে তারা অক্সিজেন ইউজ করে থাকবে, এবার যখন অক্সিজেন নেই অ্যানারোবিক কন্ডিশনে তারা অ্যানারোবিক হিসেবে কাজ করে। কিন্তু কিছু রয়েছে অব্লিগেট। অব্লিগেট মানে একদম শুধুমাত্র অ্যানারোবিক কন্ডিশনে সে তার শ্বসন প্রক্রিয়া করতে পারবে, অক্সিজেনের প্রেজেন্সে সে নিজে শ্বসন প্রক্রিয়া করতে পারতো না। এটা হচ্ছে অব্লিগেট, ওকে?
এবার এই যে প্রসেসটা, যে প্রসেসের মাধ্যমে একটা এনজাইমেটিক উৎসেচক মাধ্যমে একটা প্রসেস যেখানে পার্শিয়ালি অক্সিডাইজ অর্ধজারণ প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজকে অক্সিজেনের মাধ্যমে ক্যাটাবলাইজ করা হয়ে থাকে, এবং এই ব্রেকডাউনের ফলে গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে কনভার্ট করা হয়, এবং এই প্রসেসটিকে বলা হয় গ্লাইকোলিসিস। ঠিক আছে, চলো গ্লাইকোলিসিসটা বা বোঝার চেষ্টা। তো আমি যদি গ্লাইকোলিসিসের ডিরেক্টলি তোমাদের পাথওয়েটা দেখায়, পাথওয়েট বোঝার থেকে বেশি জরুরি যে পাথওয়ে তোমরা বিভিন্ন ট্রিক দিয়ে মনে রাখতে পারো, কিন্তু এখানে বোঝা যায় যে কোন স্টেপে অক্সিজেন ইউজ হচ্ছে, এখানে কোন স্টেপে কিন্তু অক্সিজেন ইউজ হচ্ছে না, এটা বোঝো। দেন কিছু জায়গা রয়েছে যেখানে এটিপি ইউটিলাইজ হচ্ছে, হ্যাঁ না, এবং কিছু কিছু জায়গায় তুমি যদি দেখো এনএডিপিএইচ বা এটিপি রিলিজ হচ্ছে। So, এবং ফাইনালি গ্লুকোজ কিসে কনভার্ট হচ্ছে? পাইরুভিক অ্যাসিড। গ্লুকোজ কিন্তু পুরোপুরি কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হয়নি, কমপ্লিট অক্সিডেশন হয়নি, এখানে একটা ইনকমপ্লিট অক্সিডেশন দেখা গেছে, ঠিক আছে, বা পার্শিয়াল অক্সিডেশন দেখা গেছে। তো প্রথমে বলছো গ্লাইকোলিসিস কথাটির মানে কি? গ্লাইকোলিসিস কথাটির অর্থ হলো, গ্রিক ওয়ার্ড গ্লাইকোজ মানে হচ্ছে সুগার, ঠিক আছে, এবং লাইসিস মানে হচ্ছে স্প্লিটিং বা ভাঙা। তার মানে সুগার বা গ্লুকোজ যেটা রয়েছে সেটাকে ভাঙা, সেটাকে ভেঙে ছোট ছোট, তাই না, পার্টে কনভার্ট করা, এবং সেখান থেকে এনার্জি বা শক্তি উৎপন্ন করা। এটা হচ্ছে গ্লাইকোলিসিসের মেইন। যদি ডিরেক্টলি ভাঙো তাহলে কথাটা এটাই মানে দাঁড়াচ্ছে, ঠিক আছে। শর্করাকে ভাঙন, শর্করা ভাঙন করছি আমরা। এবার এই প্রক্রিয়াটি উপস্থাপন করা করেছিলেন তিনজন বিজ্ঞানী, তাদের নাম হচ্ছে এমবেরেন, মেয়ারহফ, পার্নেস। তাই তাদের নাম অনুযায়ী অনেক সময় এটাকে ইএমপি পাথওয়ে বলা হয়, ইএমপি পথ, ঠিক আছে। এবার অ্যানারোবিক অর্গানিজম যেগুলো অবাধ জীব রয়েছে, তারা অক্সিজেন ইউজ করে না, তাদের ক্ষেত্রে একমাত্র শ্বসন পদ্ধতি শুধুমাত্র গ্লাইকোলিসিস। কারণ গ্লাইকোলিসিস বলতে বাকি যে সমস্ত প্রক্রিয়া তুমি যাও, প্রত্যেকটা প্রক্রিয়াতেই সেফ সাইকেল বলো বা এটিসি, সবগুলোতে অক্সিজেনের দরকার হয়ে থাকে। তো এটা হচ্ছে একমাত্র একটা পদ্ধতি যেখানে অক্সিজেনের ইউটিলাইজ হয় না। তাই যে সমস্ত অবাধ জীব রয়েছে অ্যানারোবিক অর্গানিজম, তাদের ক্ষেত্রে এটা ওয়ান অ্যান্ড অনলি মেকানিজম, ঠিক আছে, একমাত্র শ্বসন পদ্ধতি হচ্ছে গ্লাইকোলিসিস, ঠিক আছে। গ্লাইকোলিসিসের সাইট কোথায়, গ্লাইকোলিসিস কোথায় হয়ে থাকে? মেইনলি গ্লাইকোলিসিস হয়ে থাকে সাইটোপ্লাজমে, সেলের সাইটোপ্লাজমে, এবং সেটা আমরা জানি প্রত্যেকটা লিভিং অর্গানিজমের মধ্যেই হয়। এরকম নয় যে শুধুমাত্র একটা সেলের মধ্যে, বিভিন্ন সেলে, প্রত্যেকটা সেলের মধ্যেই গ্লাইকোলিসিস হয়ে থাকে। এই প্রসেসে গ্লুকোজ পার্শিয়াল অক্সিডেশন হয় ফ্রম গ্লুকোজ থেকে 2 মলিকিউল অফ পাইরুভিক অ্যাসিড। গ্লুকোজ 6 কার্বনে এবং 2 ইন্টু 3 কার্বনে পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে। এই প্রসেসে গ্লুকোজ আন্ডারগো পার্শিয়াল অক্সিডেশন টু ফর্ম 2 মলিকিউলস অফ পাইরুভিক অ্যাসিড। এবং এই যে গ্লুকোজটা আসে, গ্লুকোজ থেকে আসে, গ্লুকোজ আসে সুক্রোজ থেকে। সুক্রোজ আমরা জানি গ্লুকোজ এবং ফ্রুক্টোজের একটা ডাইমার, তাই তো, সেখান থেকে গ্লুকোজ আসে। এবার সুক্রোজ থেকে আসে ফটোসিনথেসিস করার পর প্লান্ট কি করে, সেই ফুড গুলোকে কিভাবে সঞ্চয় করে রাখে? সুক্রোজ ফর্মে, স্টোরেজ ফর্ম যদি বলো তাহলে সেটা সুক্রোজ। সেই সুক্রোজ থেকেই আমরা আলটিমেটলি কি করছি, সুক্রোজকে গ্লুকোজে কনভার্ট করছি, গ্লুকোজ থেকে 2 মলিকিউল অফ দুটো পাইরুভেট, ঠিক আছে। সুক্রোজ ইজ কনভার্টেড টু গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ বাই দ্য এনজাইম ইনভার্টেজ। এবং কোন এনজাইমের মাধ্যমে এটা করা হয়? এনজাইমের নাম হচ্ছে ইনভার্টেজ। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, এবং প্রত্যেকটা প্রক্রিয়া গ্লাইকোলিসিস। গ্লুকোজ ডিরেক্টলি গ্লাইকোলিসিসে এন্টার করে, এখান থেকে গ্লুকোজে। ফ্রুক্টোজ কি হয়? ফ্রুক্টোজ ফার্স্ট ইট উইল বি কনভার্টেড ইনটু ফ্রুক্টোজ 1 phosphate, and then it will be converted into fructose 6 phosphate by isomer. এই দুটো কোত্থেকে আসছে? গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ আর কনভার্ট ফসফোরাইলেটেড টু গিভ গ্লুকোজ 6 phosphate। এবার গ্লুকোজ কি হলো? প্রথমে ফার্স্ট স্টেপেই এটিপি ইউজ হয়, এবং এখান থেকে এটিপি ইউজ হয়ে ফসফেট মলিকিউল ইউজ হয়, এবং গ্লুকোজ কনভার্ট করে গ্লুকোজ 6 phosphate। দেন সেই গ্লুকোজ 6 phosphate ফসফোরাইল ফর্ম গ্লুকোজ আইসোমারেজ করে, এখানে আইসোমারেজ এনজাইমের মাধ্যমে আইসোমারে কনভার্ট হয়, সেটা হচ্ছে ফ্রুক্টোজ 6 phosphate, ঠিক আছে। প্রথম স্টেপটা কোন এনজাইম এলো? প্রথম স্টেপে ছিল হেক্সোকাইনেস, এবং হেক্সোকাইনেস সত্যি খুবই একটি ইম্পর্টেন্ট
এনজাইম, বিকজ হেক্সোকাইনেস একটা আরেকটা জিনিস পাওয়া যায় গ্লুকোকাইনেস। হেক্সোকাইনেস আর গ্লুকোকাইনেসের মধ্যে কি ডিফারেন্স? এই রিয়াকশনটা দুটো পদ্ধতি করতে পারে, কিন্তু হেক্সোকাইনেস সমস্তগুলোকে, তুমি বলো গ্লুকোজ, তুমি বলো ফ্রুক্টোজ, সবাইকে সে তার ফসফোরাইলেশন করতে পারে। গ্লুকোজকে গ্লুকোজ সিক্স ফসফেট, ফসফেট ফ্রুক্টোজকে ফ্রুক্টোজ সিক্স ফসফেট কনভার্ট করতে পারে। কিন্তু যে জিনিসটা বোঝা জরুরি সেটা হচ্ছে যে এবার এখানে যে একটা বোঝা জিনিস সেটা হচ্ছে গ্লুকোকাইনেজ শুধুমাত্র গ্লুকোজকে কনভার্ট করে, আর হেক্সোকাইনেজ গ্লুকোজ ফ্রুক্টোজ সবাই। তো এখানে যেহেতু আমরা বলেছি সুক্রোজ থেকে পাচ্ছি, তো গ্লুকোজ এবং সুক্রোজ ফ্রুক্টোজ দুটোকে কনভার্ট করছে কি হেক্সোকাইনেজ। তারপর ফসফরাইল ফর্ম থেকে ফ্রুক্টোজ সিক্স ফসফেটে কনভার্ট করে বাই দ্য প্রসেস অফ আইসোমারাইজেশন, এবং এখানে কোন সূচকটি ব্যবহার? আইসোমারেজ। তারপরে সাবসিকুয়েন্ট স্টেপ গুলো দেখো, এগুলো সাবসিকুয়েন্ট স্টেপ সেম, ঠিক আছে, গ্লুকোজ ফ্রুক্টোজ দুজনেরই। এবং কি হয় এখানে, গ্লাইকোলাইসিস একটা পদ্ধতি যেখানে টোটাল 10টা স্টেপ রয়েছে, টোটাল 10 স্টেপ রিয়াকশন, 10 রিয়াকশন, 10 এনজাইমস। ওকে, এবং প্রত্যেকটা রিয়াকশন আলাদা আলাদা উৎসেচক দিয়ে কন্ট্রোল হয়ে থাকে, এবং ফাইনালি প্রডিউস হয় পাইরুভেট গ্লুকোজ থেকে। ঠিক আছে, একটা যদি বোঝো যে কিছু কিছু স্টেপ রয়েছে যেখানে এটিপি সিনথেসিস হচ্ছে, কিছু কিছু জায়গা রয়েছে যেখানে এনএডি প্লাস এইচ প্লাস। এই প্রত্যেকটা স্টেপ গুলো আমাদের নোট করে রাখতে হবে, এবং কোন স্টেপে এটিপি ইউজ হলো সেটা বলতে হবে। তো আমরা যদি দেখি প্রথমে কি হলো, গ্লুকোজ কনভার্ট হলো গ্লুকোজ সিক্স ফসফেট বাই হেক্সোকাইনেজ, ফসফোরাইলেশন হয়ে এটিপি প্রেজেন্সে। নেক্সট আইসোমারেজ টু সিক্স ফসফেট কনভার্ট করলো। অ্যাগেন এখানে আসে ফসফোফ্রুক্টোকাইনেজ, পিএফকে। মনে রাখবো পিএফকে টু এখানে ইউজ হয়ে থাকে, নাম হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ। এবং এই রিয়াকশনটা যদি বলো যে কোন এনজাইম রয়েছে রেট লিমিটিং স্টেপ, তো রেট লিমিটিং স্টেপ হচ্ছে এটা, এটি হচ্ছে রেট লিমিটিং স্টেপ। এবং এখানে যে এনজাইমটি পিএফকে টু, এ হচ্ছে রেট লিমিটিং গ্লাইকোলাইসিসের মেইন এনজাইম যদি বলে থাকে সেটা হচ্ছে রেট লিমিটিং এনজাইম হচ্ছে প্রোটিন। এইটাই এই হচ্ছে ডিসাইড করে, এ দেখে যে হ্যাঁ, যদি দেখে যে শরীরের মধ্যে গ্লুকোজ কম রয়েছে তাহলে তখন এই গ্লাইকোলাইসিস হবে না। এ দেখে এনাফ পরিমাণ ওয়েল ফেড স্টেট, তখন এনাফ পরিমাণ গ্লুকোজ রয়েছে, তখন গ্লুকোজ কনভার্ট হয়ে যাবে file। ঠিক আছে, তো রেট লিমিটিং এনজাইম হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ, কনভার্ট করলো ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেটে, ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট। নাও ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট একটি এনজাইম রয়েছে, এনজাইমের নাম রয়েছে অ্যালডোলেজ। অ্যালডোলেজের মাধ্যমে ভেঙে যাবে। তোমরা অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন পড়েছিল একটা, অ্যালডোল কনডেনসেশনে কি হয়েছিল, একটা কিটোন আর একটা অ্যালডিহাইড গ্রুপ মিলে অ্যালকোহল তৈরি করেছিল। এটা দেখেছিলাম যে আমরা দুটো কন্ডেন্স হচ্ছিল, এখানে ডিকন্ডেনসেশন হচ্ছে, একটা মলিকিউল থেকে দুইটা তৈরি হচ্ছে, একটা অ্যালডিহাইড একটা অ্যালডিহাইড একটি কিটোন। তো অ্যালডিহাইডটা হচ্ছে কোনটি? ট্রাইস ফসফেট গ্লিসারঅ্যালডিহাইড থ্রি ফসফেট, আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, কিটোন গ্রুপ আর অ্যাসিটোন অ্যালডিহাইড গ্রুপ। দেখো অ্যালডোল ডিকন্ডেনসেশন হলো অ্যালডোলেজের মাধ্যমে। এখানে রয়েছে ট্রায়োস ফসফেট আইসোমারেজ, এর মাধ্যমে এরা নিজেদের মধ্যে কনভার্ট হয়ে থাকে। আলটিমেটলি গ্লাইসারঅ্যালডিহাইড থ্রি ফসফেট এনএডি এর প্রেজেন্সে কনভার্ট হয় এনএডিএইচ প্লাস এইচ প্লাসে, এবং এখানে যেহেতু অক্সিডেশন হয়ে গেল, এবং অক্সিডেশনের ফলে অ্যালডিহাইড কনভার্ট হয়ে যায় অ্যাসিডে, কোন অ্যাসিড? ওয়ান থ্রি বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে একটা ফসফেট ছিল, এখানে দুটো ফসফেট, এখানে একটা ইনঅর্গানিক ফসফেট অ্যাড হয়ে যায়। ঠিক আছে, তো নেক্সট স্টেপে এডিপি এসে সেই ফসফেট গ্রুপটিকে বের করে নিয়ে চলে যায়, কনভার্ট হয়ে যায় থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড। থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড আইসোমারের মাধ্যমে কনভার্ট হয় টু ফসফোগ্লিসারিক অ্যাসিড। টু ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে জল বেরিয়ে যায়, এবং গ্লিসারেট থেকে কনভার্ট হয়ে যায় সেটা ফসফোএনল পাইরুভেটে, পিইপি। এবং ফাইনালি পিইপি থেকে ফসফো গ্রুপটি এটিপি মাধ্যমে এটিপি রূপে বেরিয়ে যায়, এবং ফাইনাল প্রোডাক্ট তৈরি হয়, সেটা হচ্ছে পাইরুভেট। তাহলে আমরা তিনটে স্টেপ দেখলাম। একটা স্টেপ হয়েছিল যেখানে এনএডিএইচ রিলিজ হয়েছে, তাই না? একটা স্টেপ রয়েছে যেখানে আমরা দেখলাম আহ এটিপি রিলিজ হলে এখানে এটিপি রিলিজ হয়েছে, অ্যান্ড লাস্ট স্টেপে তো টোটাল তিনটি জায়গায় আমরা এনার্জি উৎপন্ন করলাম। কারণ আমরা জানি এনএডি যখন ক্রেভ সাইকেলের মাধ্যমে ইটিসি সাইকেলে যাবে, তখন ইটিসির মাধ্যমে এও এটিপি উৎপন্ন করবে আলটিমেটলি। তো তিনটি স্টেপে মেইনলি এনার্জি উৎপন্ন হলো এবং এনার্জি ব্যবহার হলো দুটি স্টেপে।
সেগুলো হচ্ছে এইটা এবং এইটা। তাহলে টোটাল যদি দেখো দুটো এটিপি ইউজ হয়েছে, আর প্রডিউস হলো দুটো এটিপি, দুটো এটিপি, চারটে এটিপি। ডিরেক্টলি চারটে এটিপি প্রডিউস হলো এবং একটা এনএডি পেয়েছে। এবার দেখো, যদি অক্সিজেন থাকে, দুটো কেস আছে, অক্সিজেনের প্রেজেন্সে আর অক্সিজেনের অ্যাবসেন্স। অক্সিজেন থাকলে এই এনএডিএইচ মলিকিউলটা ফার্দার যাবে এবং তৈরি করবে 2.5 মলিকুলার এটিপি। তো যেহেতু দুটো আমি পাচ্ছি এখানে এনএডিপিএইচ, তো টোটাল 2 × 2.5, 5 মলিকুলার এটিপি পাচ্ছি এবং ডিরেক্টলি 4টা এটিপি পেয়েছি। এটা হচ্ছে আমার গেইন। আর লস হয়েছে দুটো এটিপি। তো অক্সিজেনের প্রেজেন্সে 9 - 2, দ্যাট ইজ 7টা এটিপি পাওয়া যায়। অন্যদিকে তোমাদের এখানে আই থিঙ্ক এনসিইআরটি থেকে 3 বলে, ঠিক আছে, তো আমরা 3 নিয়ে সবাই বেটার লাগছে। 3 6, টোটাল 10 গেইন -10, 8 হচ্ছে নেট গেইন। আছে নেট গেইন। অক্সিজেনের অ্যাবসেন্সে শুধুমাত্র 4টে এটিপি গেইন হয়, তার মধ্যে দুটো এটিপি লস, তো টোটাল 2 মলিকুলার গেইন। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এটা ছিল এনার্জি, এটি কতটা উৎপন্ন হলো। এবার জিনিসটা বোঝো, এটিপি দুটো স্টেপে ইউজ হয়েছিল। ফার্স্ট ছিল গ্লুকোজকে গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট করা হেক্সোকাইনেজের মাধ্যমে। সেকেন্ড ছিল ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে কনভার্ট করা, যেটি করেছিল ফসফোফ্রুক্টোকাইনেজ 2 নামক ছিল। এবার নেক্সট যেটা বোঝা জরুরি সেটা হচ্ছে যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট এটাকে পরে ভাঙা হয়েছে দুটো মলিকুলে। এটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট বা ডিএইচএপি এবং 3 ফসফোগ্লিসারালডিহাইড, দ্যাট ইজ পিজিএল। ঠিক আছে, এবার আমরা আরেকটা আমরা নেক্সট স্টেপে দেখলাম যে যে পিজিএল যেটা ছিল ফসফোগ্লিসারালডিহাইড, সেখান থেকে ফসফোগ্লিসারিক অ্যাসিড কনভার্ট হয় এবং রিলিজ হয় এনএডিপিএইচ, এনএডিএইচ। এবং তারপরে স্টেপ আমি বলে দিয়েছি। এবার যে যেটা বোঝা জরুরি সেটা হচ্ছে দুটো রেডক্স ইকুইভ্যালেন্ট পিজিএল থেকে কনভার্ট হয়ে এনএডি প্লাস থেকে এনএডিএইচ প্লাস বিসফসফেট তৈরি করে এবং একটা ইনঅর্গানিক ফসফেটের মাধ্যমে এটা বিসফসফোগ্লিসারেট হয়ে যায়। সেই বিসফসফোগ্লিসারেট নেক্সট স্টেপে বিসফসফোগ্লিসারেট কাইনেজের মাধ্যমে কনভার্ট হয়ে যায় ফসফোগ্লিসারিক অ্যাসিডে, যেখানে একটা এনার্জি আবার ডিরেক্টলি পাই। তবে যেহেতু সাবস্ট্রেট থেকে ডিরেক্টলি এনার্জি পাই, তো এই স্টেপ গুলোকে বলা হয় সাবস্ট্রেট অক্সিডেশন। ঠিক আছে, এবার বিপিজি থেকে বিপিজি আমরা এনার্জি পেলাম একটা, আর একটা এনার্জি পাবো যখন আমরা ফসফেনল পাইরুভেট থেকে পাইরুভেট থেকে আছে, দুটো জায়গায় টোটাল। ঠিক আছে, কত মেনে হলো আবার এটিপি তৈরি হলো, আমি ডিরেক্টলি এখানে বলে দিয়েছি অক্সিজেনের প্রেজেন্সে এবং অক্সিজেনের অ্যাবসেন্সে। ঠিক আছে, আলটিমেটলি আমরা প্রোডাক্টে কি পেলাম? পাইরুভিক অ্যাসিড। বাট ডিপেন্ড করে, পাইরুভিক অ্যাসিড এখান থেকে 3টে স্টেপ রয়েছে, পাইরুভিক অ্যাসিড 3 জায়গায় যেতে পারে। ডিপেন্ড করে সেলের কি চাই, ডিপেন্ডিং অন সেলুলার নিড অ্যান্ড অক্সিজেন অ্যাভেলেবিলিটি। এই দুটোর উপর ডিপেন্ড করে যে পাইরুভেটের স্টেট, পাইরুভেটের ভাগ্য কি হবে, এরপরে পাইরুভেট কোথায় কনভার্ট হবে। 3টে মেইন পাথওয়ে রয়েছে পাইরুভিক অ্যাসিড। এদের ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন পাথওয়ে যেতে পারে, যেখানে সে ফার্মেন্ট করবে ল্যাকটেট বা ল্যাকটিক অ্যাসিড, বা অ্যালকোহলিক ফার্মেন্টেশনের মাধ্যমে কনভার্ট হতে পারে অ্যালডিহাইডে, অ্যালকোহল ইথানল প্রডিউস করবে, অ্যালকোহল ফার্মেন্টেশন। এগুলো হচ্ছে অক্সিজেনের অ্যাবসেন্সে, অক্সিজেন নেই। অক্সিজেনের প্রেজেন্সে এ যাবে হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন। এবং এই ফার্মেন্টেশনের প্রক্রিয়া দুটি হয়ে থাকে মেইনলি, হয়ে থাকে, আমি বলেছিলাম অলরেডি, আগে আরো বলছি, অ্যানারোবিক কন্ডিশনে। অনেক প্রকার, মেনি প্রোক্যারিওটস এবং ইউনিসেলুলার ইউক্যারিওটসে এই প্রসেসটা দেখা যায়, যেখানে তারা অক্সিজেন ইউজ করে না বা অক্সিজেন তাদের কাছে অ্যাভেলেবেল না থাকার কারণে পাইরুভেট কি কনভার্ট হয়, ফার্মেন্টেশন হয়, পাইরুভেটের ফার্মেন্টেশন, এবং ফার্মেন্টেশনের মাধ্যমে এরা কনভার্ট হয় এইটার অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিডে। যদি সেটি অ্যালকোহলে কনভার্ট হয় তাহলে না, তার নাম হচ্ছে অ্যালকোহল ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়া, ফার্মেন্টেশনের সন্ধান। তাহলে অ্যালকোহল সন্ধান প্রক্রিয়া বলতে পারো বা ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে,
এবার যদি অক্সিজেন অ্যাভেলেবেল থাকে তাহলে সে অ্যারোবিক রেসপিরেশন বা সবাত শোষণ করবে। তাহলে পাইরুভেটে দুটো রুল, অক্সিজেন অ্যাভেলেবেল থাকলে সবাত শোষণ, না থাকলে অবাত শোষণ বা অক্সিজেন আনঅ্যাভেলেবেল থাকলে এটা হয়ে থাকে। কিন্তু কিছু কিছু রয়েছে, আমরা বললাম কিছু কিছু প্রোক্যারিওট এবং ইউক্যারিওট, এরা সবসময় এটাই করে থাকে, সবসময় সন্ধান প্রক্রিয়া করে। আমাদের মাসেল যদি দেখো, মাসেল সেলগুলো, এরা সাধারণত সবার শোষণ করে থাকে। কিন্তু যখন অক্সিজেন খুব কম রয়েছে বা এক্সারসাইজ করছি, অক্সিজেন অ্যাভেলেবিলিটি কমে যায়, অক্সিজেন অ্যাভেলেবিলিটি নেই, তখন এরা কি করে, অবাত শোষণে যায়। তো এরা হচ্ছে লাইক ফ্যাকাল্টেটিভ, সরি ফ্যাসিলিটেটিভ অ্যানারোবস। কিন্তু যারা সবসময় অক্সিজেন ডিপেন্ড করে, ওদের ওদের একটাই প্রক্রিয়া রয়েছে, সাধারণ প্রক্রিয়া, তারা হচ্ছে অব্লিগেট। অব্লিগেটের মধ্যে কিছু কিছু প্রকারিওট আসবে, তুমি সেগুলো নামগুলো পরে ডিসকাস, ঠিক আছে? যেমন একটা মনে করতে পারো ল্যাক্টোব্যাসিলাস, ঠিক আছে? নেক্সট, ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়া। কি সন্ধান প্রক্রিয়া, এটা বোঝো। ফার্মেন্টেশন হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে মেইনলি ইস্টের কথা বলি, ঠিক আছে? ধরে নাও আমি ইস্ট ধরলাম। ইস্ট কি করে, এটা ইনকমপ্লিট বা অসম্পূর্ণ একটা জারণ ঘটে, যেখানে পাইরুভেট অ্যাসিড থেকে কনভার্ট হয় CO2 এবং ইথানলে। এই দেখো আমার তৈরি হয়েছিল পাইরুভিক অ্যাসিড, এইদের এটা যেতে পারে ল্যাকটিক অ্যাসিডে বা ইথানলে। ইথানল প্লাস CO2 কনভার্ট করতে পারে, এটা হচ্ছে অ্যালকোহল ফার্মেন্টেশন। আর যদি ল্যাকটিক অ্যাসিড কনভার্ট করে তাহলে কার্বন। এবার এখানে কোন এনজাইমটা এই রিঅ্যাকশনটি কন্ট্রোল করে, সেই এনজাইমটির নাম হচ্ছে অ্যালকোহল ডিহাইড্রোজিনেস। কারণ দেখো এখানে কি হচ্ছে, হাইড্রোজেন গুলো বেরিয়ে যাচ্ছে, তাই ডিহাইড্রোজিনেস। এখানে যে NADH প্লাস H প্লাস তৈরি হয়েছিল, সেই NADH প্লাস H প্লাস কিন্তু ইউজ হচ্ছে। এবং তাই, আচ্ছা, এই যে এখানে কেন করা হয় এবার বোঝো। যদি এটা না করতো ব্যাকটেরিয়া, তাহলে NADH প্লাস H প্লাস জমে যেত এবং NAD প্লাস কমে যেত। NAD প্লাস যদি কম থাকে তাহলে এই রিঅ্যাকশনটা ফরওয়ার্ড আসতে পারবে না, তাহলে এই রিঅ্যাকশনটা বন্ধ হয়ে যাবে। তাই গ্লাইকোলিসিস থেকে যে দুটো ATP পাচ্ছিল, সেই দুটো ATP পাওয়া বন্ধ হয়ে যাবে। তাই কি করা হয়, যে এই NAD প্লাস এর অ্যাবিলিটি কন্টিনিউ করার জন্য NADH প্লাস H প্লাস কে আবার NAD প্লাস H কনভার্ট করা, এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে এইদার অ্যালকোহল ফার্মেন্টেশন যেখানে ইথানল প্লাস CO2 প্রডিউস করা হয়, অর ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন যেখানে ল্যাকটিক অ্যাসিড করা হচ্ছে। এই প্রক্রিয়া ইউজ হয় ল্যাকটেট ডিহাইড্রোজেনেস, এবং এখানে এনজাইম ইউজ হয় অ্যালকোহল ডিহাইড্রোজেনেস। দুটো প্রক্রিয়ায় এনার্জি কিন্তু ইউটিলাইজ হচ্ছে না, এনার্জি কিন্তু সেই দুটো ATP যেটা গ্লাইকোলিসিসে পাওয়া যায়, ঠিক আছে? ফার্মেন্টেশন কথা বলি। তো তো ওভারঅল যদি অ্যারোবিক রেসপিরেশন বা সবাত শ্বসনের কথা দেখো, সবাত শ্বসন ক্রিয়ার সাইকেলের মাধ্যমে অনেক রেডিওতে দেয় প্রায় 38 অণু ATP। তো তার তুলনায় দুই ATP প্রায় 7%-এর থেকেও কম, ঠিক আছে? লেস দেন 7% অফ ATP ইজ রিলিজ। এবং তাছাড়া ছাড়া এই প্রসেস গুলো যেগুলো তৈরি হয়, যে সমস্ত অ্যাসিড বা অ্যালকোহল প্রডিউস হয়, এগুলো খুবই হ্যাজার্ডাস বা খুবই হানিকারক, ঠিক আছে? নেক্সট, ইস্ট, যেমন যদি এক্সাম্পল বলো, ইস্ট হচ্ছে পয়জন নেচার। যদি এদের অ্যালকোহলের কনসেন্ট্রেশন 13%-এর উপরে চলে যায়, তাহলে ইস্টরা নিজেদেরকে মেরে ফেলতে পারে, ঠিক আছে? এটা একটা জিনিস। আহ তাহলে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অফ অ্যালকোহল ইন বেভারেজ কত হবে সাধারণত? 13% থেকে কম, লেস দেন 13%, রাইট? এই জন্য এর থেকে বেশি কনসেন্ট্রেশন করা যায় না অ্যালকোহলকে ডিরেক্টলি ফার্মেন্ট করে। তবে তুমি এটাকে ন্যাচারালি না করে কেমিক্যালি বিভিন্ন আলাদা করে কনসেন্ট্রেট করতে পারো। কিন্তু তুমি যদি বলো যে আমি ডিরেক্টলি ন্যাচারাল ফার্মেন্টেশনের কথা বলবো, তাহলে ডিরেক্টলি লেস দেন 30%। কিন্তু এদেরকে তো আরো বেশি কনসেন্ট্রেশন করা হয়, তো সেগুলোকে পরে বের করার পরে আলাদাভাবে কনসেন্ট্রেশন করা হয়ে থাকে, ঠিক আছে? বিয়ার, ওয়াইন আর ফার্দার কনসেন্ট্রেশন, ওকে? এবার আমি বুঝে গেলাম এনিয়ারোবিক অক্সিডেশন বা অসম্পূর্ণ জারণ বুঝে গেছি। এবার সম্পূর্ণ জারণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার করার জন্য আহ এবং এই প্রক্রিয়া অনেক বেশি পরিমাণ ATP ইউজ হয়, সেই প্রক্রিয়াটি মেইনলি যেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়ে থাকে, ইন একই স্টেপস মাইটোকন্ড্রিয়া হয়ে থাকে, এবং অক্সিজেনের রিকোয়ার, অক্সিজেনের জন্য জরুরি, ঠিক আছে? অক্সিজেন প্রয়োজন। এবং এটিকে বলা হয় অ্যারোবিক রেসপিরেশন বা সবাত শোষণ, যেখানে একটা সম্পূর্ণ জারণ প্রক্রিয়ার মাধ্যমে অর্গানিক সাবস্টেন্স গুলোকে, যেমন এখানে গ্লুকোজকে, অক্সিজেনের উপস্থিতিতে CO2, কার্বন ডাই অক্সাইড, জল এবং লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি তৈরি করা হয়। মেইনলি এটা হায়ার অর্গানিজমে খুব কমন, ঠিক আছে? আমরা ডিসকাস করছি সবার শোষণকে। তো সবার শোষণকে যদি ডিসকাস করতে হয়, তো সবার শোষণের তিনটে মেইন পাথ রয়েছে। সেটা হচ্ছে, ফার্স্ট যে পাইরুভিক অ্যাসিডটা কনভার্ট হলো, গ্লুকোজ থেকে যে পাইরুভিক অ্যাসিডটা এলো, অক্সিজেন প্রেজেন্স রয়েছে, তাই এটা পাইরুভেট থেকে কনভার্ট হয়ে যাবে অ্যাসিটাইল কে,
এবং এই অ্যাসিটাইল কোএনজাইম এটা একটা সাইকেল রয়েছে, টিসিএ সাইকেল বা ক্রেবস সাইকেলের মাধ্যমে রান করবে, এবং সেখান থেকে এটিপি তৈরি হবে এবং কিছু এনএডিএইচ মলিকিউল ফর্মেশন হবে, এনএডিএইচ, এসএডিএইচ2, যেগুলো ইটিসি নামক সাইকেলের মাধ্যমে ফাইনালি অক্সিজেন ইউজ করে এনার্জি ইউটিলাইজ করে, এবং এই প্রসেসে সব থেকে বেশি পরিমাণ এটিপি উৎপন্ন হয়ে থাকে। ঠিক আছে, বুঝো? অ্যারবিক রেসপিরেশন, অ্যারবিক রেসপিরেশন কোথায় হয়ে থাকে? আমি বললাম ইউক্যারিওটে মেইনলি মাইটোকন্ড্রিয়া হয়ে থাকে। ফাইনাল প্রোডাক্ট পাইরুভেট, সাইটোপ্লাজম থেকে পাইরুভেট কোথায় যাবে আবার? মাইটোকন্ড্রিয়ার ভিতরে ট্রান্সপোর্ট হবে। এবং এই প্রসেসের মাধ্যমে বুঝে রাখি যে পাইরুভেট স্টেপ ওয়াইজ প্রত্যেকটা স্টেপে তিনটে মলিকুল CO2 ছিল, তিনটে সি ছিল তো পাইরুভেটে, তো প্রত্যেকটা সি CO2 ফর্মে বেরিয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড ফর্মে। এবং এই ইলেকট্রন গুলো যে রিমুভ হয় হাইড্রোজেন ফর্মে, সেগুলো অক্সিজেনের সঙ্গে বাইন্ড করে ফাইনালি এটিপি রিলিজ হয়। এইটিসি সাইকেলের কথা বলছি। এটিসি সাইকেল আর CO2 রিলিজ হয় ক্রেবস সাইকেল এবং এই কনভার্সনটা। ঠিক আছে, এবার এখানে বোঝো যে প্রথম যে স্টেপটা রয়েছে, ফার্স্ট প্রসেস টেক প্লেস ইন দ্য ম্যাট্রিক্স অফ মাইটোকন্ড্রিয়া, প্রথম স্টেপ যেটা রয়েছে সেটা কিন্তু মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্স আছে। তার পরের স্টেপ গুলো সবগুলোই মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে হয়। ঠিক আছে, ইনার সেকেন্ড প্রসেসটা কোনটা আমি বলবো। ঠিক আছে, কেন ইনার মেমব্রেনে হয়ে থাকে? কারণ এখানে একটা এনজাইম রয়েছে যেটার নাম হচ্ছে সাকসিনিয়ার ডিহাইড্রোজেনেজ, যেটা শুধুমাত্র ইনার মেমব্রেনেই পাওয়া যায়। তাই সেকেন্ড প্রসেস বা ক্রেবস সাইকেলটা শুধুমাত্র ইনার মেমব্রেনেই হয়ে থাকে। আর এই প্রক্রিয়াটি, এই যে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে কনভার্সন, এটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াল। যেখানে একটা জিনিস ইম্পর্টেন্ট মনে রাখা, সেটা হচ্ছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। এই কথাটির মানে কি? কথাটির মানে হচ্ছে অক্সিডেটিভ, অর্থাৎ অক্সিডেশন হবে। অক্সিডেশন হবে, অক্সিডেশন হলো, দেখো, পাইরুভিক অ্যাসিড থেকে যখন অ্যাসিটাইল কনভার্ট হলো, NAD+ থেকে NADH+, তো অক্সিডেশন হলো, এবং তার সঙ্গে সঙ্গে CO2 মলিকিউল রিলিজ হয়েছে। সো দিস ইজ ডিকার্বক্সিলেশন। কার্বক্সি গ্রুপ বেরিয়ে গেল, ডিকার্বক্সিলেশন। এবং এই রিয়াকশনে মেইনলি কোন এনজাইম বা কোন উৎসেচকের উপস্থিতি হয়? সেটা হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজেনেজ। পাইরুভেট থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে, তাই পাইরুভেট ডিহাইড্রোজেনেজ। মেইনলি ম্যাগনেসিয়াম এবং NAD কোএনজাইমে, এদের এই সমস্ত কোএনজাইম গুলো দরকার পড়ে, এবং কোফ্যাক্টর হিসেবে থাকে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, কোএনজাইম হচ্ছে যেগুলো এনজাইমের সঙ্গে উপস্থিত থাকে, নন প্রোটিন পার্টস। ঠিক আছে, এরা কি করে? সাবস্ট্রেটের বাইন্ডিং এবং রিয়াকশনের ক্যাটালিসিসে হেল্প করে থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে এখানে দুটো মলিকুলার NADH প্রডিউস হলো পাইরুভিক অ্যাসিড থেকে। একটা গ্লুকোজ থেকে আমরা জানি দুটো ATP পাওয়া যায়, sorry, দুটো পাইরুভেট পাওয়া যায়। দুটি পাইরুভেট থেকে আমরা ফাইনালি দুটো NADPH পাই, মনে রাখতে হবে। ঠিক আছে, আর দুটো NADPH পেয়েছিলাম আমি গ্লাইকোলিসিসে। এবার অ্যাসিটাইল কোয়ে একটা পাথওয়েতে রান করে, যে পাথওয়েটার নাম হচ্ছে সাইক্লিক পাথওয়ে, যার নাম হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল পাথওয়ে, TCA সাইকেল বা ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল, কারণ হ্যান্স ক্রেবস এটিকে প্রথম বিশ্লেষণ করেছিলেন বলে এর নাম ক্রেবস সাইকেল অনেক সময় বলা হয়। তো হোয়াট ইজ ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল? TCA সাইকেল হচ্ছে অ্যাসিটাইল গ্রুপ, অ্যাসিটাইল কোয়ে যে অ্যাসিটাইল গ্রুপটা রয়েছে, এটি অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে কনডেন্স হয়ে কনভার্ট হয় সিট্রিক অ্যাসিডে। ফাইনালি সিট্রিক অ্যাসিড থেকে আমরা জানি যে পাইরুভেট থেকে অলরেডি একটা কার্বন বেরিয়ে গেছে, CO2, আর দুটো কার্বন বের করতে হবে। তো সিট্রিক অ্যাসিড ফাইনালি এখানে একটা CO2, এখানে একটা CO2, দুটো CO2 বের করে আলটিমেটলি কনভার্ট হয়ে যায় অক্সালো অ্যাসিড। তো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তখন প্রত্যেকবার রিটার্ন হয়ে আসছে। কি হচ্ছে? প্রত্যেকবার দুটো কার্বন আসছে, এটি অ্যাসিডে কোএনজাইম এর ফরম্যাটে, এবং সেটি CO2 ফর্মে বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে মেইন কথা। বাট ইন ইন্টারন্যাশনাল, প্রথম স্টেপে কি হচ্ছে? অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিডের সঙ্গে কনডেন্স হয়ে ফর্ম করছে সিট্রিক অ্যাসিড, এবং কোন এনজাইমের প্রেজেন্সে, কোন উৎসেচকের প্রেজেন্সে? সেটা হচ্ছে সিট্রেট সিনথেস। সিট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে, তো সিট্রেট। নেক্সট, এবং এখান থেকে কোএনজাইম এটা রিলিজ হয়। নেক্সট হোয়াট নিড টু আন্ডারস্ট্যান্ড ইজ সিট্রিক অ্যাসিড, তারপর আইসোসিট্রেট, সিট্রিক অ্যাসিড থেকে কনভার্ট হয় আইসোসিট্রেটে, দেখানো হয়নি এখানে আইসোসিট্রেট। আইসোসিট্রেট, আইসোসিট্রেট ডিহাইড্রোজেনেজ, আইসোসিট্রেট
সাসপেন্স থেকে আইসোসিটেট কনভার্ট হয় কোন এনজাইমের মাধ্যমে? অ্যাকোনিটেস নামে একটা এনজাইম আছে, অ্যাকোনিটেস। নেই তোমাদের এনসাইড, তো মনে রাখার দরকার নেই। ফার্দার আইসোসিট্রেট থেকে কি হয়? আইসোসিট্রেট ডিহাইড্রোজেনেসের প্রেজেন্সে, আইসোসিট্রেট ডিহাইড্রোজেনেস এটি সেম পাইরুভেট থেকে যেরকম কোএনজাইমে হয়েছিল সেরকমই এনএডি রিলিজ, এনএডি কনভার্ট হয়ে যাবে এনএডিএইচ প্লাস এইচ প্লাস, ডিহাইড্রোজেনেশন হয়ে গেল এবং CO2 বের। এটাও একটা অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। ঠিক আছে, এনজাইম কি কি দরকার হবে? আবার সেই এনএডি প্লাস। ঠিক আছে, এবার দেন কনভার্ট হয়ে গেল কিসে? আলফা কিটোগ্লুটারেট। আলফা কিটোগ্লুটারেট ফার্দার অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন করে কনভার্ট হয়ে যাবে সাকসিনিল কোয়েতে। সাকসিনিল কোয়ে, সাকসিনিল কোয়ে থেকে ফসফেট গ্রুপ বেরিয়ে যায় এবং এটি কনভার্ট জিটিপি থেকে হয়ে যায় জিটিপি তে। জিটিপি মনে করতে পারো এনার্জির অন্য একটা কনভার্সন। এই জিটিপি ফার্দার এটিপি তে কনভার্ট করে এবং নিজে জিটিপি আবার হয়। তো সাকসিনিক থেকে সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড আবার রিডাকশন হয় এফিডিএইচ এর, এফিডি প্রেজেন্সে। এখানে এনজাইমটি দরকার হয় সাকসিনিক অ্যাসিড বা সাকসিনেট ডিহাইড্রোজিনেস। এই এনজাইমটি হচ্ছে সেই এনজাইমটি যেটা ইনার মেমব্রেনে পাওয়া যায় মাইটোকন্ড্রিয়া। দ্যাটস ওয়াই এই রিঅ্যাকশনটা কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন। ঠিক আছে, সাকসিনিল কোয়ে দেন কনভার্ট হয়ে গেল ম্যালিক অ্যাসিডে। ম্যালিক অ্যাসিড ফার্দার আরেকবার রিডাকশন হয়ে কনভার্ট করে দেয় অক্সালোএসিটিক। তো যদি দেখো কত মলিকুল অফ এনএডিএইচ পেলাম আমি? 3টে মলিকুল অফ এনএডিএইচ পেলাম, মেইনলি ক্রেব সাইকেলে। এবং তার সাথে যদি আমি অ্যাসিটাইল কোয়ে পুরো পাথওয়েটা ধরে নিই, টোটাল 4 মলিকুল অফ এনএডিএইচ কনভার্ট হলো, একটা এফএডিএইচ2 পেলাম, যেটা একটা জিটিপি কনভার্ট হয়েছে, তাই একটা এটিপি পেলাম। কোথায় হচ্ছে এটা? মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে। কিন্তু কোন রিঅ্যাকশনটা ইনার মেমব্রেনে হয়? এটা হচ্ছে এই কনভার্সনটা সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক। তো এটা মনে রাখার জন্য ট্রিক মনে রাখতে হবে এভাবে যে ক্যান আই keep selling substrate for money officer? C for citrate, isocitrate, alpha ketoglutarate, succinyl CoA, succinate, fumarate, malate, oxalacetate। এটা ক্লিক বানাতে পারে। ঠিক আছে, চলো এবার যেগুলো বললাম সেগুলো এখানে লেখা আছে। So what is need to ultimately understand? যে পাইরুভেসিল আলটিমেটলি কনভার্ট হয়ে গেল NADH, FADH2, ATP আর THC। ঠিক আছে, ইউজ হলো FADH প্লাস, NAD প্লাস 4টে, H2O এবং ADP ফার্স্ট জেনারেল ফার্স্ট। তো এখন অবধি আমরা দেখলাম যে টোটাল 8 মলিকুল অফ NADH প্লাস, মানে একটা পাইরুভেট থেকে 4টে NAD প্লাস। তো একটা গ্লুকোজ থেকে তো দুটো পাইরুভেট আসে। টোটাল 8টা মলিকুল অফ NAD প্লাস, দুটো FAD প্লাস পাওয়া গেছে, আর দুটো মলিকুল অফ ATP পাওয়া যায় পিসি সাইকেলে। অন্যদিকে গ্লাইকোলিসিসে আমরা দুইটা NAD পেয়েছি আর 2টি ATP পেয়েছিলাম নেট। ঠিক আছে, তো তাহলে তুমি বলো এখন অব্দি তো আমি দুটো এটিপি, 4টে এটিপি পেলাম, কিন্তু তুমি বলেছিলে অ্যারোবিক রেসপিরেশনে অনেক বেশি, সবার শ্বসনে অনেক বেশি পরিমাণ এটিপি পাওয়া যায়। তো সেই এটিপি গুলো আসে করতে, আসলে এই এটিপি গুলো এখানে এনএডিএইচ এবং এইচ প্লাস, এই যে এনএডিএইচ এইচ প্লাস এবং এফএডিএইচ2, এই যে মলিকিউল গুলো রয়েছে, এদের কি রোল বাস্তবে? এরা এরা দুজন, এবং আরেকটা কোশ্চেন আসে, তো 3টে কোশ্চেন এখন অব্দি, যে এতগুলো এটিপি কই? এখনো তাদের 4টে ওটিপি পেলাম মাত্র, আর আমরা বলি যে 38 এটিপি তৈরি হয়, তো এটিপি কই? নেক্সট এনএডিএইচ2, এফএডিএইচ2 এগুলো যে তৈরি হলো, এরা কি? এরা কেন তৈরি হলো? এদের কি রোল? এবং এখনো অব্দি আমরা কোথাও অক্সিজেন ইউজ করে দেখলাম না, কিন্তু আমরা এদেরকে বলে থাকি যে অ্যারোবিক রেসপিরেশনে অক্সিজেনের দরকার বা সবার শ্বসনে অক্সিজেন দরকার, জরুরি। এখন অব্দি অক্সিজেন আমরা ইউটিলাইজ করে দেখিনি। তো এই এবং কিভাবে অক্সিজেন ইউজ করে এটি তৈরি করা থাকে, এই সমস্ত কোশ্চেনের একটাই অ্যান্সার, সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস। এবং নেক্সট যেটা অক্সিডেটিভ ফসফোরিলেশন, একটা দেখেছিলাম সাবস্ট্রেট ফসফোরাইলেশন, যেখানে ডিরেক্ট সাবস্ট্রেট থেকে এডিপি কনভার্ট হয়েছিল এটিপি তে। এখানেও দেখেছিলাম সাকসিনিল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিডেও, এবং ওখানেও আমরা দেখেছিলাম ফসফেনল পাইরুভেট থেকে যখন পাইরুভেটে কনভার্ট হচ্ছিল, বা বিস ফসফোগ্লিসারিক থেকে যখন সি ফসফোগ্লিসারাইডে কনভার্ট হয়েছিল, সেখানে ডিরেক্টলি এটিপি কনভার্ট। ঠিক আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হচ্ছে এই যে এখনো অব্দি অক্সিডেশন পাথওয়েটা হলো, সেখানে
আমরা দেখেছি অক্সিজেন ইউজ হয়েছে এবং সরি, অক্সিজেন এখনো ইউজ হয়নি, কিন্তু আমরা দেখেছি এনএডিএইচ প্লাস এবং এফএডিএইচ টু নামে কিছু মলিকিউল তৈরি হয়েছে। এই মলিকিউল গুলো ফার্দার অক্সিডাইজ হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে, এবং সেই ইলেকট্রন গুলো যায় অক্সিজেনের কাছে, ফাইনালি অক্সিজেন কনভার্ট হয়ে যায় H2O তে, এবং এনার্জি প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় সেটা। এই প্রসেসটি ইলেকট্রন ট্রান্সপোর্ট, মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট হচ্ছে একটা মলিকিউল থেকে একটা মলিকিউল। এবং এটা কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়া ইনার মেমব্রেনে। মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন, দুটো ইনার মেমব্রেন হয়ে থাকে। তো এই যদি ডায়াগ্রামটা এখানে দেখে থাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের, কতগুলো জিনিস বোঝা জরুরি। এটা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, যেখানে মেইনলি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা রয়েছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এটা ইনার মেমব্রেন স্পেস, ম্যাট্রিক্স। এবার দেখো, পাঁচটা কমপ্লেক্স রয়েছে টোটাল। কমপ্লেক্স ওয়ান, যেটা এনএডিএইচ ডিহাইড্রোজেনেস, কারণ এটা এনএডিএইচ কে ডিহাইড্রোজেনেস করে দেয়, এনএডি প্লাস কনভার্ট করে দিচ্ছে। সেই ইলেকট্রনটি যায় কার কাছে? এফএমএন, এফইএস কমপ্লেক্সের মাধ্যমে ইলেকট্রন ফাইনালি একটি মলিকিউল বা ট্রান্সপোর্টার বলতে ইউবিকিউনন, ইউবিকিউনন সেই ইলেকট্রনটাকে রিলিজ করে কাকে? সাইটোক্রোম বি তে। সাইটোক্রোম বি এফইএস এর মাধ্যমে সাইটোক্রোম C1 এবং সাইটোক্রোম সি, আরেকটা মোবাইল ইলেকট্রন ক্যারিয়ার, এখান থেকে সাইটোক্রোম সি। এবার দেখো, কমপ্লেক্স ওয়ান ছিল এনএডিএইচ ডিহাইড্রোজেনেস, কমপ্লেক্স টু হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজেনেস, যেখানে সাকসিনেট থেকে ফিউমারেটে কনভার্ট হয় এবং এফএডি কনভার্ট হয়ে যায় এফএডিএইচ2 তে। সেই এফএডিএইচ2 নিজের ইলেকট্রন গুলো রিলিজ করে এফইএস এ, ফাইনালি সেটাও ইউবিকিউননের মাধ্যমে পৌঁছায় কমপ্লেক্স থ্রির কাছে। কমপ্লেক্স থ্রি এই ইলেকট্রন গুলো ট্রান্সপোর্ট করে সাইটোক্রোম বি, সাইটোক্রোম C1 হয়ে সাইটোক্রোম সি এর কাছে। সাইটোক্রোম সি একটা মোবাইল ক্যারিয়ার, ইলেকট্রন ক্যারিয়ার। সেই ইলেকট্রন গুলো ফাইনালি পৌঁছায় কপার মলিকিউল, যেটা কমপ্লেক্স 4 এ রয়েছে। সাইটোক্রোম সি কে যেহেতু ইলেকট্রন ওর থেকে নিচ্ছে, তাই এর নাম সাইটোক্রোম সি অক্সিডেজ। এবং এই ইলেকট্রন গুলো ফাইনালি যায় অক্সিজেনের কাছে এবং অক্সিজেন কনভার্ট হয়ে যায় H2। এবার এই যে তিনটে স্টেপে আমরা দেখলাম, প্রত্যেকটা স্টেপে দেখো যখনই ইলেকট্রন ট্রান্সপোর্ট হয়ে থাকে, তো আসে তো H+ রূপে, রিলিজ করে দেয় ইলেকট্রন। তো এরা কি দেয়? H2 আসে, সরি কি বলে, H2 আসে, ইলেকট্রন গুলোকে রিলিজ করে দেয়। তাহলে কি থাকছে এর সাথে? H+। সেই H+ গুলো এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটাকে পাস করে ইনার স্পেসে চলে যায়, ইনার মেমব্রেন স্পেসে পৌঁছে। তো কমপ্লেক্স মানে 4টে H+, কমপ্লেক্স 3 তে 4টে H+, এবং কমপ্লেক্স 4 এ টোটাল 4টে H+, কিন্তু আমাদের দুটো H+, অক্সিজেনের H2 এ কনভার্সন ইউজ হয়, তো থাকে দুটো H+। এই হাই যখন এভাবে যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট হচ্ছে, তখন তার সঙ্গে সঙ্গে হাইড্রোজেনও কিন্তু ম্যাট্রিক্স থেকে ইনার মাইটোকন্ড্রিয়াল স্পেসে চলে যায়। ফলে এখানে একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়, এখানে বেশি বেশি H+, ইনার মাইটোকন্ড্রিয়াল স্পেসে, আর ম্যাট্রিক্সে কম। ফাইনালি এই ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের কারণেই কমপ্লেক্স 5, যেটা FO F1 কমপ্লেক্স, সেটির মাধ্যমে এই H+ গুলো যখন হাই গ্রেডিয়েন্ট থেকে লো গ্রেডিয়েন্টে যেতে চায়, সেই এনার্জিটা ইউজ করে এখানে এডিপি সিনথেস বলে এনজাইম, যেটি এডিপি কে ফাইনালি এটিপি। এবার ডিপেন্ড করছে কতগুলো মলিকিউল অফ H+ যাচ্ছে, তার উপর ডিপেন্ড করে কতগুলো মলিকিউল অফ এটিপি। এবং 4টে H+ এর বদলে জেনারেলি একটা এটিপি তৈরি হয়ে থাকে। তাই আমরা বলে থাকি যে 3টে এটিপি পাওয়া যায় একটা এনএডিপি থেকে। আর এফএডিএইচ থেকে যেহেতু দুবার যাচ্ছে, শুধুমাত্র কমপ্লেক্স 3 আর কমপ্লেক্স 4, তাই এতে দুটো এটিপি। কিন্তু কমপ্লেক্স এনএডিপি থেকে কমপ্লেক্স 1 ইনভলভ, সেখানে 3টে এটিপি। এই জিনিসটাই আমি যেটা তোমাদের রাফলি এখন বললাম ব্রিফে, এটা এখানে ডিটেলে ডিসকাস করা রয়েছে। ঠিক আছে, যে মাইটোকন্ড্রিয়াল মেসেজে এনএডিএইচ ডিহাইড্রোজেনেজের মাধ্যমে ইলেকট্রন ট্রান্সফার হয়, যেটা ইউবিকিউনন কি করে, সেটাকে ইউবিকিউনন এফএডিএইচ2 থেকে এবং এনএডিএইচ থেকে, দুটো থেকে ইলেকট্রন রিসিভ করে সেটাকে পাস করে সাইটোক্রোম সি তে ভায়া সাইটোক্রোম BC1 কমপ্লেক্স। সাইটোক্রোম সি এর কিছু না, একটা স্মল প্রোটিন যেটা আউটার সার্ফেসের দিকে থাকে ইনার মেমব্রেনে, এবং এটা ইলেকট্রন গুলোকে ট্রান্সফার করে কমপ্লেক্স 3 থেকে কমপ্লেক্স 4 এ। কমপ্লেক্স 4 এর মধ্যে বেসিক্যালি কি থাকে? কিছু সাইটোক্রোম, যেমন সাইটোক্রোম A এবং সাইটোক্রোম A3, এবং কপার কন্টেনিং কপার। ফাইনালি ইলেকট্রন গুলো কমপ্লেক্স 1 থেকে যখন কমপ্লেক্স 4 এর দিকে পাস করে, তখন এর সঙ্গে H+ মলিকিউল গুলো পাস করে যায় ম্যাট্রিক্স থেকে
ইনার মেমব্রেন স্পেসে, ফলে একটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হয়। সেই ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের ফলে যখন H প্লাস কমপ্লেক্স 5 বা যেটা FO F1 কমপ্লেক্স এটিপি সিনথেসের মধ্যে পাস করে, তখন 4টে H প্লাসের বদলে একটা এটিপি তৈরি হয়। তাই 1 molecule of NADH gives rise to 3 molecules of ATP, যেখানে FADH2 ফলে শুধুমাত্র 2 মলিকিউল অফ এটিপি পাওয়া যায়। তাহলে তুমি দেখো যে অক্সিজেন শুধু কিন্তু লাস্ট স্টেপে ইউজ হয়ে থাকে কমপ্লেক্স 4 এ, যেখানে অক্সিজেন কনভার্ট হয়ে যায় H2O তে ইলেকট্রন রিসিভ করে। তাহলে তুমি যদি বলো অক্সিজেন লাস্ট স্টেপে হলেও অক্সিজেনই কিন্তু মেইন, কারণ অক্সিজেনই হচ্ছে ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার, ইলেকট্রন এবং হাইড্রোজেন অ্যাকসেপ্টর। তাই অক্সিজেনের রোল অ্যারোবিক রেসপিরেশনে খুবই ইম্পর্টেন্ট। বোঝা গেছে? যদি অক্সিজেন না থাকে তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট হবে না, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যদি না থাকে তাহলে পুরো অ্যারোবিক রেসপিরেশন হবে না। দ্যাটস ওয়াই তাদের মধ্যে শুধুমাত্র গ্লাইকোলাইসিসই হয়ে থাকবে, 2 এটিপি পাবো শুধু, তাই তো? তো আলটিমেটলি এবার তুমি বুঝে গেলে যে কিভাবে মেকানিজমটা মেমব্রেন লিঙ্কড এটিপি সিনথেসিসের সঙ্গে। এখানে যে হাইপোথিসিসটা আছে সেটা হচ্ছে কেমি অসমোটিক হাইপোথিসিস, ইলেকট্রন ট্রান্সপোর্ট হচ্ছে, তার ফলে এটিপি তৈরি হচ্ছে। কিভাবে? যখন ইলেকট্রন ট্রান্সপোর্টে ইলেকট্রন পাস করে তখন H প্লাস মলিকিউল গুলো ম্যাট্রিক্স থেকে ইনার মেমব্রেনে চলে যায়, ফলে একটা এদিকে হায়ার H প্লাস কনসেন্ট্রেশন থাকে। এবং এই ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের কারণে যখন H প্লাস মলিকিউল গুলো FO F1 কমপ্লেক্সের মধ্যে পাস করে, তখন F1 এর মধ্যে উপস্থিত এটিপি সিনথেস ADP প্লাস ইনঅর্গানিক ফসফেটকে মিলিয়ে এটিপি দেওয়া। ঠিক আছে? তো এখানে দুটো পার্ট রয়েছে FO F1 কমপ্লেক্সের, একটা হচ্ছে F1 হেডপিস, যেটা একটা পেরিফেরাল প্রোটিন, যার মধ্যে এটিপি সিনথেস নামক একটি এনজাইম থাকে যেটি এটিপি থেকে এডিপি তে কনভার্ট করে। এবং FO হচ্ছে একটা ইন্টিগ্রাল প্রোটিন বা চ্যানেল প্রোটিন, যেটা এই H প্লাস এর পাসিং এ হেল্প করে। ঠিক আছে? 4H plus passes through F1 FO from intermembrane space to matrix down the electrochemical gradient and produces 1 molecule of ATP। এই হাইপোথিসিসটাকেই বলা হয়ে থাকে কেমি অসমোটিক